আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেডিকেল ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ভালো করার অন্যতম প্রধান শর্ত হচ্ছে মেডিকেল প্রশ্ন ব্যাংক, অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা। সেই ধারাবাহিকতায় আজকে আমরা 2022-23 সেশনে যে প্রশ্নগুলো এসেছে 15টি প্রশ্ন ইংরেজি আমরা ধরে ধরে সলভ করব ইনশাআল্লাহ। এভাবে প্রতিনিয়তই প্রতিদিন একটা করে ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করছি এবং এই প্লেলিস্টে সবগুলো ভিডিও সাজানো থাকবে। ওকে, প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড অ্যাজ আ মডাল অ্যাজ ওয়েল অ্যাজ আ মেইন ভার্ব। এই প্রশ্নটি এসেছে ক্লাসিফিকেশন অর্থাৎ ভার্বের প্রকারভেদ থেকে। ভার্বের প্রকারভেদে আমরা অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব দেখতে পাই। এর মধ্যে অক্সিলারি ভার্বের দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। একটা হচ্ছে আমার প্রাইমারি অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে আমার মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আর একটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। মডাল প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলোর মধ্যে কি আছে? বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিইং, বিন, এই হলো টোটাল 8টা। এরপর হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টা, আর হচ্ছে ডু, ডিড, ডাজ, এই 6টা, টোটাল 14টা হচ্ছে আমার প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। ডেন্টাল ভর্তি পরীক্ষায় 2024 সালে এই প্রশ্নটা এসেছে, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বের সংখ্যা কতটি? অন দ্য আদার হ্যান্ড আমাদের মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে টোটাল 12টা। ওই যে ক্যান, শ্যাল, মে, নিড, ডেয়ার, অট টু, মাস্ট, হ্যাভ টু, এগুলো হচ্ছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্বগুলোর মধ্যে দুইটা ভার্ব হচ্ছে আমরা যাকে বলি সেমি মডাল ভার্ব। সেই দুইটা ভার্ব হচ্ছে নিড এবং ডেয়ার। নিড এবং ডেয়ার, এই দুইটা ভার্বকে আমরা বলি হচ্ছে সেমি মডাল ভার্ব। এই দুইটা ভার্বকে আমরা কি ভার্ব বলি? সেমি মডাল ভার্ব। সেমি মডাল ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে, সেমি মডাল ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে এই ভার্বগুলো আমাদের একই সাথে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্বের কাজ করতে পারে। অর্থাৎ এটা একই সাথে প্রিন্সিপাল ভার্ব, মানে একই সাথে বলতে বোঝাচ্ছি যে এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এটাকে আমরা বলি সেমি মডাল ভার্ব। ওকে, এই ধরনের আমরা একটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি, যেমন আমি যদি বলতে চাই যে need we go there, need we go there। এখন এই সেন্টেন্সে আমাদের নিড যে ভার্বটা আমরা ব্যবহার করলাম, আমরা যে নিড ভার্বটা ব্যবহার করলাম সেটা হচ্ছে আমাদের কি ভার্ব? নিড ভার্বটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, কারণ এটা বাক্যের শুরুতে বসে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনে সহায়তা করেছে। অন দ্য আদার হ্যান্ড আমি যদি চিন্তা করি যে you need not to go there। তোমার সেখানে যাবার প্রয়োজন নেই, তোমার সেখানে যাবার প্রয়োজন নেই। তাহলে এই নিডটা হচ্ছে আমার কি ভার্ব? এই নিডটা হচ্ছে আমার মডাল অক্সিলারি ভার্ব, কারণ নিড নট টু গো দেয়ার, এখানে গো আছে, এখানে গো আছে, দুইটা আমার মেইন ভার্ব হিসেবে বসেছে। তার মানে এখানে আমাদের দুইটা ভার্বই নিড এখানে বসেছে অক্সিলারি ভার্ব হিসেবে। ইউ নিড টু বি কেয়ারফুল, তোমার সতর্ক হওয়ার প্রয়োজন আছে। ইউ নিড টু বি কেয়ারফুল, এই সেন্টেন্সে আমাদের নিডটা হচ্ছে মেইন ভার্ব। অর্থাৎ নিডটা আমার কখনো কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, কখনো কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এই কারণে আমরা এই ধরনের ভার্বগুলোকে বলি সেমি মডাল ভার্ব। ইংরেজি গ্রামারে দুইটা ভার্বকে সেমি মডাল ভার্ব হিসেবে কাউন্ট করা হয়, সেটা হচ্ছে নিড এবং ডেয়ার। তাহলে আমাদের অপশনে কি আছে? অপশনে নিড, অপশনে আছে কি? নিড। তাহলে আমরা আনসার কি পাচ্ছি? আমাদের আনসার হচ্ছে নিড, সেমি মডাল ভার্ব। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড অ্যাজ আ মডাল অ্যাজ আ মেইন ভার্ব? আনসার হচ্ছে নিড। তারপর প্রশ্ন আমরা দেখি, হোয়াট কাইন্ড অফ প্রোনাউন আর হু, হোয়াট, হুইচ? হু, হোয়াট, হুইচ এটা কোন ধরনের প্রোনাউন? আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন থেকে বিগত বছরগুলোতে প্রতি বছরই একটা করে প্রশ্ন আসতেছে, বিশেষ করে ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপর রেসিপ্রোকাল প্রোনাউন, এগুলা আমাদের প্রতি বছরই, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে প্রতি বছরই প্রশ্ন আসছে। আমরা দেখি হোয়াট কাইন্ড অফ প্রোনাউন, হু, হোয়াট, হুইচ। ডব্লিউ এর যে ওয়ার্ড গুলো আছে হু, হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, হোয়ার, এগুলা সাধারণত দুইটা প্রোনাউন হতে পারে।
একটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে, একটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে, আর হতে পারে রিলেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ এবং রিলেটিভ প্রোনাউন। যখন ডব্লিউএইচ ওয়ার্ড গুলো আমাদের বাক্যের শুরুতে বসে কোনো একটা প্রশ্নবোধক বাক্য তৈরি করবে তখন সেটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যখন ডব্লিউএইচ ওয়ার্ড গুলো বাক্যের মাঝখানে বসে নাউন এবং প্রোনাউন এরপরে বসে, যখন বাক্যের মাঝখানে বসে দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে অর্থাৎ রিলেট করবে, সম্পর্ক স্থাপন করবে, তখন সেটা হবে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন তখনই হয় যখন ডব্লিউএইচ ওয়ার্ড গুলো বাক্যের মাঝখানে বসে। তো ডব্লিউএইচ ওয়ার্ড গুলো বাক্যের মাঝখানে বসে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, এবং কমপ্লেক্স সেন্টেন্স এর সাবঅর্ডিনেট ক্লজ। রিলেটিভ প্রোনাউন গুলো যখন বাক্যের মাঝখানে বসে তখন যে সেন্টেন্স হয় সেটা গঠন অনুসারে হয় কমপ্লেক্স সেন্টেন্স, এবং যে ক্লজটা গঠন করে সেটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ এটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ডেন্ট থাকে। তাহলে অপশনে আমরা দেখি ডেমনস্ট্রেটিভ, স্বাভাবিকভাবে ডেমনস্ট্রেটিভ হবে না, কারণ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, দ্যাট, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন হবে না, পার্সোনাল প্রোনাউন আই, ইউ, হি এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, তাহলে কারেক্ট আনসার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, তা আনসার আমরা দেখলাম, আনসার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তারপরে প্রশ্নে আমরা চলে যাই। তারপরে প্রশ্ন আমরা একটু দেখি দ্য ওয়ার্ড রিক্যালসিট্রেন্ট। রিক্যালসিট্রেন্ট শব্দের অর্থ কি? রিক্যালসিট্রেন্ট মানে হচ্ছে প্রতিকূল বা খুব বেশি মানে অ্যাগ্রেসিভ বা খুব বেশি হিংস্র বা প্রতিকূল যেটাকে আমরা বলি সেটাকে বলি রিক্যালসিট্রেন্ট। এখন এখানে মিউটিনাস, কমপ্লেন্ট, ডোসাইল, অ্যামিনেবল চারটা শব্দ দেয়া আছে। এখানে সিনোনিম অর্থাৎ এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? রিক্যালসিট্রেন্ট মানে হচ্ছে প্রতিকূল বা হিংস্র কোনো কিছুকে আমরা বোঝাই। তো এক্ষেত্রে মিউটিনাস শব্দটা হচ্ছে হিংস্র বা প্রতিকূল বা একগুঁয়ে, যেটা হচ্ছে যে যার নেচারটা হচ্ছে কি, যেটা হচ্ছে যে অবাধ্য বা একগুঁয়ে টাইপের। তাহলে আমাদের কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হবে মিউটিনাস। অন্যদিকে কমপ্লায়েন্ট, কমপ্লায়েন্ট মানে হচ্ছে নরম, বিনয়ী বা খুব শান্তশিষ্ট স্বভাবের। ডোসাইল সেম একই অর্থ, এবং একই সাথে অ্যামিনেবল, দুইটাও এই তিনটা ওয়ার্ড একই অর্থ প্রকাশ করে, অর্থাৎ শান্ত শিষ্ট বা নরম স্বভাবের, অর্থাৎ খুবই নম্র স্বভাবের কোনো কিছুকে বোঝায়। অন্যদিকে মিউটিনাস এবং রিক্যালসিট্রেন্ট হচ্ছে যেটা হিংস্র বা প্রতিকূল বা অবাধ্য কোনো কিছুকে বোঝায়। তাহলে কারেক্ট আনসার হচ্ছে আমার রিক্যালসিট্রেন্টের সিনোনিম, অর্থাৎ এটা বোঝাচ্ছে মিউটিনাস। তারপরে প্রশ্ন আমরা চলে যাই, আনসার দেখতে পাচ্ছি মিউটিনাস। তারপরে প্রশ্ন আমরা একটু দেখি খেয়াল করে, দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি। দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি, এখানে শর্টলি কোন পার্টস অফ স্পিচ? অর্থাৎ এই প্রশ্নটা এসেছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে। আমাদের প্রতি বছরই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে একটা, দুইটা, তিনটা পর্যন্ত প্রশ্ন থাকে শুধু আইডেন্টিফিকেশন থেকে, আর পার্টস অফ স্পিচ থেকে অলটুগেদার 5টা থেকে 6টা প্রশ্ন কমনলি প্রতি বছরই দেখা যায়। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো দ্য ফ্লাইট ইজ লিভিং, এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্ব হচ্ছে লিভিং। লিভিং এখন জাস্ট মানে এটা হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে বা মাত্রই ফ্লাইটটা ছেড়ে গেল শর্টলি। দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি, অর্থাৎ এই শর্টলি শব্দটা আলটিমেটলি মডিফাই করতেছে লিভিং কে। দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি, এই শর্টলি শব্দটা সম্পর্কযুক্ত হচ্ছে ভার্বের সাথে। যখন আমি ভার্বকে 4টা প্রশ্ন করি, যখন ভার্বকে 4টা প্রশ্ন করি, হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার, যখন আমি ভার্বকে এই 4টা প্রশ্ন করে উত্তর খুঁজে পাই, সম্পর্কযুক্ত অংশ খুঁজে পাই, সেটাকে আমরা বলি অ্যাডভার্ব। অ্যাডভার্ব অর্থাৎ এই শর্টলি আমার লিভিং এর সাথে সম্পর্কযুক্ত, ভার্বের সাথে সম্পর্কযুক্ত। আরেকটা জিনিস হলো অ্যাডভার্ব বাক্যের অপরিহার্য অংশ না। ভার্ব যেমন লাগবেই, সাবজেক্ট যেমন লাগবেই, সাবজেক্ট অর্থাৎ নাউন প্রোনাউন, তা আমি জাস্ট এটা বাদ দিয়ে অর্থ পরিপূর্ণ করতে পারি। যেমন দ্য ফ্লাইট ইজ লিভিং, ফ্লাইট বা এই যে মানে বিমান যাত্রা যেটাকে বলি, এটা ছেড়ে যাচ্ছে, শর্টলি আমার না দিলেও চলে। তার অর্থাৎ ভার্বের সাথে যার সম্পর্ক সেটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল, অর্থাৎ অ্যাডভার্ব। এখন অ্যাডভার্বিয়াল কাকে বলি? অ্যাডভার্বিয়াল একটা আনকমন, যে অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়ালের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে কিনা আমরা একটু খেয়াল করি। অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্ব ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ সবগুলোকে আমরা অ্যাডভার্বিয়াল রাখতে পারি। মানে এটা জাস্ট অ্যাডভার্বিয়াল হচ্ছে একটা নাম, যেটাকে আমি অ্যাডভার্বকেও অ্যাডভার্বিয়াল বলতে পারি, অথবা অ্যাডভার্ব ফ্রেজকেও আমরা বলতে পারি, অ্যাডভার্বিয়াল ক্লজকেও আমরা অ্যাডভার্বিয়াল বলতে পারি। তাহলে কারেক্ট আনসার হচ্ছে অ্যান অ্যাডভার্বিয়াল, শর্টলি হচ্ছে অ্যাডভার্বিয়াল। ওকে, তারপরে প্রশ্নটা আমরা একটু দেখি। I have no kith and kin in this town. ফ্রেজ থেকে প্রশ্ন আসছে, ফ্রেজ ক্লজ খুবই ইম্পর্টেন্ট, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ। আমরা এই আনসারটা অনেক ভাবে করতে পারি। প্রথম যে ট্রিকটা আমি এক সহজ কথায় বলে দিই, যখন কোনো একটা ফ্রেজকে আমি হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো, যখন আমি কোনো একটা ফ্রেজকে
ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে সেই উত্তরটা পাবো, সেটাকে আমি বলবো নাউন ফ্রেজ। সেটাকে আমি কি বলবো? নাউন ফ্রেজ। যেমন আমি বললাম আমার কি নেই, আই হ্যাভ নো হোয়াট, আমার কি নেই, আমি উত্তর পাবো নো কিথ এন্ড কিন। অর্থাৎ কিথ এন্ড কিন একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, এই ফ্রেজ ইডিয়মস, ফ্রেজ এন্ড ইডিয়মস। কিথ এন্ড কিন মানে হচ্ছে রিলেটিভ, আত্মীয় নাই, আমার এই শহরে কোনো আত্মীয় নাই, রিলেটিভ। আচ্ছা, এখন কথা হলো এটা হচ্ছে আমার একটা মানে ট্রিক, যে আমি কিভাবে নাউন ক্লজটা বা নাউন ফ্রেজ আমি চিনতে পারবো। আমি ইট দিয়ে রিপ্লেস করে কখনো কখনো নাউন ফ্রেজকে আইডেন্টিফাই করতে পারি। আরেকটা কথা হলো আমার এই যে নো, এটা হচ্ছে ডিটারমিনার এবং এটা হচ্ছে আমার কি প্রিপজিশন। ডিটারমিনার আর প্রিপজিশনের মাঝখানে যে ফ্রেজটা বসে, যে ওয়ার্ডটা বসে, একটা মাত্র ফ্রেজ, একটা মাত্র ওয়ার্ড যদি বসে, সেটাকে আমি নাউন হিসেবেই কাউন্ট করি। সেটা পার্টস অফ স্পিচের কোন অংশ বা কোন প্রকার, এটা সবসময় নাউন। এটা নাউন ছাড়া অন্য কিছু হইতে পারে। তাহলে আই হ্যাভ নো কিথ এন্ড কিন, এটা তাহলে প্রিপজিশনাল ফ্রেজ তো হওয়ার প্রশ্নই আসে না, কনজাংশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে না, এটা হচ্ছে নাউন ফ্রেজ। কারেক্ট আনসার হবে কি নাউন ফ্রেজ। এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, এখানে আনসারটা দেয়া আছে। ওকে, তারপরে আমরা একটু দেখি দ্য অ্যান্টোনিম অফ হারবিঞ্জার। হারবিঞ্জার শব্দটা অর্থ হচ্ছে অগ্রদূত, যে সামনে থেকে কোনো কিছুকে লিড দেয়, নেতৃত্ব দেয়, বা মানে এক কথায় যে সামনে থেকে যে লিডার বা নেত্রী স্থানীয় যে থাকে তাকে বলা হয় হারবিঞ্জার। এখন আমরা বাকি শব্দগুলো দেখি। এডুকেটর, এডুকেটর মানে হচ্ছে শিক্ষাবিদ, যে শিক্ষানুরাগী, যে শিক্ষা নিয়ে কাজকর্ম করে। তো এটার অ্যান্টোনিম কখনোই হারবিঞ্জার হইতে পারে। মেসেঞ্জার, মেসেঞ্জার মানে হচ্ছে বার্তাবাহক। আমরা বলি যে রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহর মেসেঞ্জার বা বার্তাবাহক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মেসেঞ্জার আর হারবিঞ্জার দুইটা মানে অলমোস্ট সেম। যিনি মেসেজ বার্তা বহন করে নিয়ে আসেন তিনি মেসেঞ্জার, আর হারবিঞ্জার মানে অগ্রদূত, এটা অ্যান্টোনিম না। তারপর হচ্ছে ফলোয়ার। ফলোয়ার মানে হচ্ছে যে ফলো করে, যে সামনের কাউকে ফলো করে তাকে আমরা ফলোয়ার বলি। আমরা দেখি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় আমরা বলি যে ফর এক্সাম্পল তুমি বলা রিজভি ভাইয়ের তো প্রায় 1 লাখ ফলোয়ার। তুমি যখন বলতেছো 1 লাখ ফলোয়ার, তার মানে কি 1 লাখ স্টুডেন্টস আর যারা মেডিকেল অ্যাসপিরেন্টস আছে তারা রিজভি ভাইকে ফলো করে। তার মানে সামনে কে? সামনে রিজভি ভাই, আমরা হলাম ফলোয়ার বা স্টুডেন্টরা হলো ফলোয়ার। দ্যাট মিন্স তোমার হারবিঞ্জারের অ্যান্টোনিম হচ্ছে ফলোয়ার। একজন সামনে অগ্রদূত, যে অগ্রদূত, ধরো ডক্টর রিজভি তৌহিদ শুভ ইজ আ হারবিঞ্জার, সে একজন অগ্রদূত ইন মেডিকেল অ্যাডমিশন সেক্টর, আর স্টুডেন্টরা হচ্ছে ফলোয়ার। তাহলে আনসারটা কি হবে? আনসার হবে ফলোয়ার। আনসার কি হবে? ফলোয়ার। আর লিডার তো হচ্ছে হারবিঞ্জারের সিনোনিম, একই রকম শব্দ। লিডার বলতে বোঝায় যে নেতৃস্থানীয় বা যে নেতৃত্ব দিচ্ছে। ওকে, তারপরে প্রশ্নটা দেখি, আমরা আনসার দেখলাম ফাদার লাভস মি। দেখো এই প্রশ্নটাও সেম এস ভার্ব থেকে এসেছে। ভার্বের ক্লাসিফিকেশন হিসেবে আমরা দেখতে পাই যে আমাদের সমাপিকা ক্রিয়া এবং অসমাপিক মানে যেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আমরা যেটাকে বলি ভার্বকে অবজেক্ট থাকা না থাকার ভিত্তিতে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর অপরটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ যে ভার্বটা আমার অবজেক্ট নিয়ে বসে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি, আর যে ভার্ব অবজেক্ট নাই সেটাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলি। তাহলে ফাদার লাভস মি, এখানে লাভ হলো ভার্ব আর মিটা হচ্ছে আমার কি অবজেক্ট। মি হচ্ছে অবজেক্ট। যখনই আমার কোনো ভার্ব অবজেক্ট নিয়ে বসতেছে তাকে আমরা সরাসরি বলি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, আমরা ট্রানজিটিভ ভার্ব সহজে চেনার জন্য বা বোঝার জন্য আমরা ট্রানজিটিভ ভার্বের পরে আমরা ইট বসাইতে পারি। নরমালি সাধারণত আমরা ইট বসাইতে পারি, যেমন আমি বললাম ফাদার লাভস ইট, অর্থাৎ এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অন দ্য আদার হ্যান্ড আমরা ইনট্রানজিটিভ ভার্বের পরে আমরা হেয়ার অথবা দেয়ার বসাতে পারি। হেয়ার অথবা দেয়ার বসাতে পারি। যে ভার্বগুলোর পরে আমরা হেয়ার দেয়ার বসাই সেগুলোকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলি। তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে না, সিম্পল ভার্ব হচ্ছে না, অক্সিলারি ভার্ব হচ্ছে না, ট্রানজিটিভ ভার্ব। তাহলে আনসার কি হবে? আনসার হবে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। ওকে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। ডু ইউ নো হোয়েন? ডু ইউ নো হোয়েন। এখন এই প্রশ্নটা মেইনলি এসেছে WH এমবেডেড কোশ্চেন। WH এমবেডেড কোশ্চেন আমরা সহজ করে যদি আমরা বলি, যেটা হচ্ছে যে আমাদের যখন কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্স মানে কি দুইটা ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। আমরা মনে রাখবো কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ইন্টারোগেটিভ হতে পারে না, সবসময় সেটাকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স থাকতে হবে। অর্থাৎ ডু ইউ নো এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, তুমি কি জানো, কারণ এটা আমার পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করছে। দ্যাট মিন্স ডু ইউ নো এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? ওই যে WH যুক্ত। WH টা হচ্ছে আমার কি ভার্ব, কি প্রোনাউন,
রিলেটিভ প্রোনাউন। তো ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত যে অংশটুকু আছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ইন্টারোগেটিভ হতে পারে না। ইন্টারোগেটিভের স্ট্রাকচার কি? ইন্টারোগেটিভের স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, অর্থাৎ ডু ইউ নো, এই যে আমি দুটা আমি আগে দিলাম, তারপরে অক্সিলারি ভার্ব আগে দিলাম, তারপরে সাবজেক্ট, তারপরে আমি ভার্ব দিই প্লাস ভার্ব। এটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তো যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স হইতে পারবে না, তাহলে আর দ্য রেজাল্টস পাবলিশড, আর যেহেতু আছে আমার আর বাদ, তারপরে উইল দ্য রেজাল্টস পাবলিশ, আমার এই দুইটা বাদ। কারণ কি? ওই যে ডব্লিউএইচ ওয়ার্ড মাঝখানে বসার কারণে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ইন্টারোগেটিভ হইতে পারে না। তো এখানে আর দ্য রেজাল্টস পাবলিশ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ আর, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, উইল, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, সবটাই আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে আছে। তাহলে বাকি রইলো 1 আর 3। এখন 1 আর 3 এর মধ্যে দেখি এখানে মুড অর্থাৎ ভয়েসের একটু জটিলতা আছে। আমরা যখন দেখতেছি হোয়েন যুক্ত ক্লজটা তো একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা আলাদা একটা ক্লজ। এখানে সাবজেক্ট হচ্ছে দা রেজাল্ট। এখন দা রেজাল্ট কি আমার অ্যাক্টিভ সাবজেক্ট? দা রেজাল্ট কি নিজে নিজে প্রকাশিত হইতে পারে? এটা কখনোই সম্ভব না, কারণ রেজাল্ট প্রকাশ করা হয় যখন এসএসসি এইচএসসি যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়, তখন কি রেজাল্ট অটোমেটিক পাবলিশ হয়? অবশ্যই না। অথরিটি, বোর্ড অথবা যারা দায়িত্বশীল আছে তারাই তো রেজাল্টটাকে পাবলিশ করে। দ্যাটস ওয়াই এই রেজাল্টটা যখন সাবজেক্টের অবস্থানে বসে তখন এটা প্যাসিভ সাবজেক্ট। তাহলে দ্য রেজাল্টস উইল বি পাবলিশড, অর্থাৎ দ্য রেজাল্টস উইল পাবলিশ হচ্ছে না। কারণ কি? এই পাবলিশটা নিজে নিজে হইতে পারে না, যার কারণে এটাকে আমি প্যাসিভ মুডে লিখছি। ওকে, তাহলে আনসার হবে কি? when the result will be published। এই যে when যুক্ত যে ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ, সেটা কিন্তু আমরা ইন্টারোগেটিভ করলাম না, অ্যাসার্টিভ ফর্মেই থাকলো এবং প্যাসিভ ভয়েসে আসলো। তাহলে আনসার হবে কোনটা? আনসার হবে 1, when the result will be published। তারপরের প্রশ্নটা আমরা দেখি, the man who sat next to me is an architect। যে লোকটা আমার পাশে বসেছে তিনি একজন আর্কিটেক্ট। ওকে, এখন কথা হলো ইট ইজ আ, কোন অংশটুকু মেইনলি এখানে মেইন করছে who sat next to me, who sat next to me। এখন আমাদের ফ্রেজ এন্ড ক্লজ থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসলো। আমরা নাউন ফ্রেজ দেখলাম যে Keith and Kin, I have no Keith and Kin in this town, the man who sat next to me is an architect। আমরা সবসময় মনে রাখবো ফ্রেজ একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচের মতো কাজ করে। ফ্রেজ এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচ, সিঙ্গেল পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। ওকে, আমার যখন একটা ফ্রেজ বসছে, আমার এই ফ্রেজের ফাংশনটা কি বা এই বাক্যের এই অংশের ফাংশনটা কি, এটা আমার খেয়াল রাখতে হবে। তো হু সেট নেক্সট টু মি, এটা আসলে কাকে মিন করছে? দা ম্যানকে মিন করছে। অর্থাৎ এই যে সাবজেক্ট দা ম্যান অর্থাৎ এই সাবজেক্ট অর্থাৎ নাউন, এই যে নাউনটাকে মিন করতে হচ্ছে হু সেট নেক্সট টু মি। এই লোকটা, কোন লোকটা? যে আমার পাশে বসেছে। তার মানে এই অংশটা আলটিমেটলি কাকে মডিফাই করতেছে? এর সম্পর্ক হচ্ছে আমার সাবজেক্ট অর্থাৎ নাউনের সাথে। যখন কোন একটা ফ্রেজের সম্পর্ক নাউনের সাথে থাকে অর্থাৎ সাবজেক্টের সাথে থাকে, তখন সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ ফ্রেজ, অর্থাৎ এটা কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, এখানে সেন্টেন্সটা কি এটা মূলত জানতে চাইছি। তাহলে এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তারপর আমরা একটু খেয়াল করি এটা আসলে কি ধরনের সেন্টেন্স। আমরা শুরুতেই যখন এই যে মাত্র এর আগের যখন সেন্টেন্সটা দেখলাম যে এই যে কমপ্লেক্স সেন্টেন্স, ডব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের মাঝখানে বসে তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করছে। তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে না, কারণ কি? কম্পাউন্ড সেন্টেন্স তো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ দুইটা কোঅর্ডিনেট ক্লজ এন্ড অর বাট এগুলা দিয়ে যদি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে বসেছে এবং সেটা একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে বসেছে, যার কারণে সেটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্স তো হবেই না, কম্পাউন্ড সেন্টেন্স হবেই না, কারণ এন্ড অর বাট দ্বারা যুক্ত হয় নাই, দুইটা কোঅর্ডিনেট ক্লজ নিয়ে বসে নাই। আর কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে আমার একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, দুইটা কোঅর্ডিনেট ক্লজ থাকে, সেটাকে আমরা বলি কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ সেখানে কমপ্লেক্স সেন্টেন্সও থাকে আবার কম্পাউন্ড সেন্টেন্সও থাকে। তো এটা এই ধরনের বাক্য না। তাহলে আমাদের আনসার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। দ্য ম্যান হু সেট নেক্সট টু মি ইজ অ্যান আর্কিটেক্ট। এবং যেটা আমি দিয়ে শুরু করেছিলাম, এটা প্রশ্নের শুরুতে খেয়াল করিনি, যেটা আমি ভেবেছিলাম যে এটা কি ধরনের ফ্রেজ। তাহলে এটা ফ্রেজটা কি ধরনের হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ কি? হু সেট নেক্সট টু মি এটা কাকে মডিফাই করতেছে? দ্য ম্যানকে মডিফাই করতেছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা হচ্ছে আমার একটা কি ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে,
তারপর প্রশ্ন আমরা দেখি দ্য ম্যান হু স্যাট নেক্সট টু মি ইজ অ্যান আর্কিটেক্ট, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তারপর দেখি উই ওয়ান্ট টু টেক লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট দ্য হুডলাম। আমরা এই যে যারা মানে দুষ্কৃতিকারী আছে বা যারা দুষ্টু দল বালক ছেলেরা আছে যারা মানে একটু বদমাইশি করে দুষ্টামি করে এদেরকে বলা হয় হুডলাম। তো হুডলাম যখন আমি বলছি তখন আমরা দেখি উই ওয়ান্ট টু টেক, এই যে টু টেক এটা হচ্ছে আমার একটা ফ্রেজ বা এটা হচ্ছে আমার একটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের মধ্যে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের মধ্যে আমরা একটা দেখেছিলাম সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ বা ইনফিনিটিভ। ইনফিনিটিভ অর্থাৎ 2 + v1, 2 + v1 এটাকে আমরা বলি ইনফিনিটিভ। ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ। ইনফিনিটিভের স্ট্রাকচার কি? 2 + v1। এখানে 2 হচ্ছে ইনফিনিটিভ মার্কার যেটা ইনফিনিটিভকে আইডেন্টিফাই করে। 2টা হচ্ছে আমার ইনফিনিটিভ মার্কার যেটা দিয়ে আমি বুঝতে পারি এটা হচ্ছে ইনফিনিটিভ, মানে ইনফিনিটিভ হিসেবে বসেছে, ইনফিনিটিভ ফ্রেজ। অর্থাৎ এটা অ্যাডভার্ব হতে পারে না, টু টেক এটা পুরোপুরি আমাদের ইনফিনিটিভ মার্কার। ওই যে যা ইনফিনিটিভ তাহাই আসলে যেটা আছে ইনফিনিটিভ বোঝানোর জন্য যা ব্যবহার করতেছি টু সেটাকে আমি বলতেছি ইনফিনিটিভ মার্কার। দ্যাটস ওয়াই আনসার হচ্ছে 4 ইনফিনিটিভ মার্কার। 4 নাম্বার। আচ্ছা পরে দেখি দেয়ার ইজ নো মাদার বাট লাভস আ চাইল্ড। দেয়ার ইজ নো মাদার বাট লাভস আ চাইল্ড, এখানে বাটটা কোন পার্সন স্পিচ হিসেবে বসেছে? আমরা নরমালি জানি, যেমন আমি যখন লিখতেছি হি ইজ পুর বাট অনেস্ট, হি ইজ পুর বাট অনেস্ট, তার মানে এখানে বাটটা হচ্ছে আমার কোন পার্টস অফ স্পিচ? বাটটা হচ্ছে আমার কনজাংশন। আমরা সাধারণত এটাই জানি, কারণ দুইটা ক্লজকে যখন যুক্ত করে, দুইটা ক্লজকে যখন একটা ওয়ার্ড যুক্ত করে তখন সেটাকে আমরা কি বলি? কনজাংশন বলি। সেই ক্লজটাকে আমরা কি বলি? সেই ক্লজটাকে আমরা বলি কনজাংশন। তো এখানে বাট কনজাংশন হিসেবে বসেছে, দুইটা ক্লজকে যুক্ত করেছে। কিন্তু আমরা এই সেন্টেন্সে দেখি দেয়ার ইজ নো মাদার বাট লাভস আ চাইল্ড। দেয়ার ইজ নো মাদার বাট লাভস আ চাইল্ড অর্থাৎ বোঝাচ্ছে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। অর্থাৎ এই সেন্টেন্সে বাটটা মূলত অর্থ দিচ্ছে হু ডাজ নট, হু ডাজ নট, হু ডাজ নট লাভ হার চাইল্ড, হু ডাজ নট লাভ হার চাইল্ড। কারণ কি? দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই। আমরা অর্থটা যদি দেখি দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই, লাভ হার চাইল্ড সন্তানকে ভালোবাসে। এই বাক্যের যোগ্যতা থাকে না, কারণ এমন কোনো মা নেই সন্তানকে ভালোবাসে এই ধরনের কোনো বাক্যই হইতে পারে না। দ্যাট মিন্স এখানে হু ডাজ নট। আর হু যখন বাক্যের মাঝখানে বসতেছে, তখন সেটা হয়ে যায় রিলেটিভ প্রোনাউন। আমরা মাত্র এই প্রশ্নেই দেখেছি হু, হোয়াট, হুইচ এগুলা কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। কখন? যখন বাক্যের মাঝখানে বসে। অর্থাৎ যখন এই বাটটা হু ডাজ নট অর্থ দিচ্ছে এবং হু বাক্যের মাঝখানে বসতেছে তখন সেটা হয়ে যায় রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ বাট এই ধরনের সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন হিসেবে বসতে পারে। এবং এটা যেহেতু নাবোধক অর্থ প্রকাশ করছে তাই আমরা অপশনে বেছে নিব নেগেটিভ রিলেটিভ। অর্থাৎ নাবোধক অর্থ প্রকাশ করাতে এটা হয়ে যাচ্ছে নেগেটিভ রিলেটিভ। ওকে, তারপর আমরা দেখি আনসার হচ্ছে নেগেটিভ রিলেটিভ। আনসার হচ্ছে কি? নেগেটিভ রিলেটিভ। আনসার হচ্ছে নেগেটিভ রিলেটিভ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই এম ভেরি বেটার টুডে। আই এম ভেরি বেটার টুডে। আমরা সিম্পলি দেখি এই যে সেন্টেন্সটা এটা হচ্ছে আমার কম্পারেটিভ সেন্টেন্স। এটা কি ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে আমার কম্পারেটিভ সেন্টেন্স। আর কম্পারেটিভ ডিগ্রির সাথে মাছ অথবা ভেরি মাছ বসে। মাছ অথবা ভেরি মাছ বসে, কখনোই আমাদের ভেরি বসে না। ভেরি বসে না। আমাদের পজিটিভ ডিগ্রির সাথে ভেরি বসে, যেমন দ্য হানি ইজ ভেরি সুইট। আমরা এটাকে ভেরি সুইট বলতে পারি কিন্তু ভেরি বেটার বলতে পারি না। আমরা এটা বেটারকে ভেরিকে কেটে আমরা মাছ বেটার বলতে পারি, অথবা ভেরি মাছ বেটার বা মাছ বেটার টুডে এটা দিতে পারি। তাহলে এটা হচ্ছে ভুল। তারপর দেখো দ্য গুডস আর অফ ইনফেরিয়র কোয়ালিটিস। দ্য গুডস আর অফ ইনফেরিয়র কোয়ালিটিস। দ্য গুডস আর অফ ইনফেরিয়র, যখন আমি ইনফেরিয়র বলতেছি মানে এটা খুব একটা ভালো কোয়ালিটি না, এখানে কোয়ালিটিস দেয়া যাবে না, তোমার দিতে হবে কোয়ালিটি। কোয়ালিটি এখানে প্লুরাল করার প্রয়োজন নাই। দ্য গুডস আর অফ ইনফেরিয়র কোয়ালিটি, ইনফেরিয়র কোয়ালিটি। তাহলে এটাও আমার ভুল আছে। 3 নম্বরে দেখি হি গেভ মি সাম অ্যাডভাইস। অ্যাডভাইসটা হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন, যেটাকে আমি গণনা করতে পারি না। তো আনকাউন্টেবল নাউনের সাথে আমরা কিছু ডিটারমিনার ব্যবহার করি, কিছু ডিটারমিনার ব্যবহার করি। এর মধ্যে এ লট অফ, এ লটস অফ, আ প্ল্যান্ট, তারপর হচ্ছে কি আছে যে সাম, এগুলো আমরা কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউনের সাথে আমরা ব্যবহার করতে পারি। যেহেতু অ্যাডভাইস আমার আনকাউন্টেবল নাউন, এর সাথে আমি সাম ডিটারমিনার ব্যবহার করতে পারি যেটা আমার আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করার সুযোগ আছে। তাহলে কারেক্ট আনসার হচ্ছে সি। হি রিকোয়েস্টেড অফ মাই হেল্প। রিকোয়েস্টেড অফ মাই হেল্প। আচ্ছা, এখন রিকোয়েস্টেড এর সাথে আসলে কোনো প্রিপজিশন বসে না। হি রিকোয়েস্টেড মাই হেল্প।
হি রিকোয়েস্টেড মাই হেল্প, অথবা আমি যদি বলতে পারি হি ওয়ান্ট ফর মাই হেল্প, সে চেয়েছিল আমার সাহায্য। তাহলে রিকোয়েস্টের পরে আমরা অফটা দিতে পারি না, তাহলে এটাও ভুল আনসার। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? 3 নাম্বার, হি গেভ মি সাম অ্যাডভাইস, এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। তারপর দেখি হুইচ সেন্টেন্স ইউজেস ইনকোয়েটিভ ভার্ব। ইনকোয়েটিভ ভার্বটা কি? যে ভার্বটা কোনো কিছুর সূচনা, কোনো কিছুর পরিণতি, কোনো কিছু পরিণত হওয়া বোঝায়, সেটাকে আমরা বলি ইনকোয়েটিভ ভার্ব। যেমন আমরা বলি হি বিকেম রিচ ওভারনাইট, সে রাতারাতি ধনী হয়ে গেছে। তো এই যে ধনী হওয়ার ব্যাপারটা, এটা একটা পরিণতি। আমি বললাম যে দ্য মিল্ক টার্নস ইনটু সাওয়ার, তারপর দুধটা আমি রেখে দিচ্ছি, এটা টক হয়ে গেছে, অর্থাৎ দইয়ের মতো স্বাদ হয়ে গেছে। তো এই ধরনের সেন্টেন্স গুলাকে আমরা, বা এই ধরনের ভার্ব গুলাকে আমরা বলি ইনকোয়েটিভ ভার্ব। এরকম একটা ভার্ব হচ্ছে ইট ইজ গ্রোয়িং ডার্ক, অন্ধকার হয়ে আসতেছে, তার মানে এটার পরিণতি বোঝাচ্ছে, এবং ধাপে ধাপে হবে। অন্ধকার তো হুট করে হয়ে যায় না, আস্তে আস্তে একটু আলো কমতে কমতে একসময় অন্ধকার হয়ে যায়। তাহলে কারেক্ট আনসার হবে ইট ইজ গ্রোয়িং ডার্ক। এরকম আরো কিছু সেন্টেন্স আমি বলে দিলাম, হি বিকেম রিচ ওভারনাইট, দ্য মিল্ক টার্নস ইনটু সাওয়ার, এই ধরনের বাক্যগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। এগুলো হচ্ছে ইনকোয়েটিভ ভার্বের উদাহরণ। তারপর আমরা দেখি ইনকোয়েটিভ ভার্ব, দেখলাম অ্যানালিজি। অ্যালিজি মানে হচ্ছে শোকগাথা বা শোকের যে কবিতা, সেটাকে আমরা বলি অ্যালিজি। তো এটার অর্থ হচ্ছে পোয়েম অফ ল্যামেন্টেশন। ল্যামেন্টেশন অর্থাৎ সেটা হচ্ছে শোকের কবিতা, সেটাকে আমরা বলি অ্যালিজি। এই প্রশ্নটা লিটারেচার থেকে এসেছিল। মেডিকেল অ্যাডমিশন টেস্টে সাধারণত লিটারেচার থেকে প্রশ্ন আসে না, খুবই রেয়ার, আসেই না বললেই চলে। তো এটা ওই বছর চলে এসেছিল, কিন্তু খুব একটা কঠিন ছিল না। অ্যালিজি মানে পোয়েম অফ ল্যামেন্টেশন, এটা আমরা সকলেই জানি। তাহলে কারেক্ট আনসার হচ্ছে 3। which one is a masculine noun? which one is a masculine noun? অর্থাৎ স্বভাবগতভাবে কিছু শব্দকে আমরা ম্যাসকুলিন হিসেবে কাউন্ট করি এবং কিছু শব্দকে ফেমিনিন হিসেবে কাউন্ট করি। এটা হচ্ছে বৈশিষ্ট্যের কারণে। যেমন আমরা মিস তো স্বাভাবিকভাবে এটা ফেমিনিন। স্প্রিং, যেমন স্প্রিং বসন্তকাল, এটার মধ্যে একটা নরম বা কোমলতা আছে, সেটাকে আমরা ফেমিনিন হিসেবে কাউন্ট করি। তাহলে মিস ফেমিনিন, স্প্রিং ফেমিনিন। এই যে এখানে কিছু শব্দ আছে যেমন ডেথ, এরকম কিছু শব্দ আছে, যেমন আমি এখানে লিখতে পারি এঙ্গার মানে রাগ, আমি বলতে পারি টাইম, এবং ব্যতিক্রম আছে একটা লাভ। লাভটাকেও আমরা ম্যাসকুলিন জেন্ডার হিসেবে কাউন্ট করি। তাহলে ডেথ, এঙ্গার, টাইম, লাভ, তারপরে সামার, উইন্টার, এগুলো হচ্ছে আমার ম্যাসকুলিন নাউন। অন দ্য আদার হ্যান্ড লিবার্টি, এটা আমার যেহেতু স্বাধীনতা, এটা ফেমিনিন হিসেবেই কাউন্ট করা হয়। তাহলে আমরা দেখলাম যে হুইচ ওয়ান ইজ দ্য ম্যাসকুলিন নাউন, এটা হচ্ছে ডেথ। আনসার হবে কি ডেথ। ওকে, আজকে আমরা 2022-23 সেশনে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নটা, সেটা আমরা সলভ করলাম। এই প্লেলিস্টে প্রত্যেকটা ইয়ারের প্রশ্নগুলো তোমরা এইভাবে ব্যাখ্যা সহ দেখতে পাবা। আর সবচেয়ে বড় কথা হলো ইংরেজিতে ভালো করার একটাই মূল মন্ত্র, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা, প্রশ্নের প্যাটার্ন অ্যানালাইসিস করে পড়া, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। ইংরেজিতে ভালো করতে হলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, ভালো কন্টেন্ট, ভালো ক্লাস, এবং এর পাশাপাশি নিজের সর্বোচ্চ পরিমাণ প্র্যাকটিস করা। আরটিডিএস এর পক্ষ থেকে, রোড টু ডিএমসি এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।